এখানে কেন এনেছেন আমায়? আর নয়নকেই বা তখন তুলে নিয়ে গিয়েছিলেন কেন? ইনশিতার রাগান্বিত কণ্ঠ শুনে উল্টো জেহের বেশ রেগে গেল। ও তোমাকে টাচ করেছিল, আর ওই ছেলেটাও। এবং আমি ছাড়া তোমাকে আর কেউ টাচ করতে পারবে না। টাচ করলে হাত কুড়িয়ে দেবো তাদের। মাইন্ড ইট। ইনশিতা হাঁ করে তাকিয়ে রইল। একটা মানুষ কতটা পজিটিভ হলে এমন করতে পারে? ও আমার ফ্রেন্ড, আর ছেলেটা আমার কাজিন, আর আপনি তো আমার কেউই না, সুতরাং আপনার হাত গুঁড়া করা উচিত। আচমকা ইনশিতাকে চেপে ধরে জেহের বলল, আমি তোমার সব সব সব। আমি ছাড়া আর কেউই তোমার কেউ হয় না। আর তোমার কোনো ফ্রেন্ড লাগবে না, আর না কোনো কাজিন। আমি শুধুমাত্র তোমার, আর এটাই তোমার বাড়ি। জেহেরের প্রধানিত কণ্ঠ শুনে ইনশিতা কাঁপতে লাগলো। আমি যাব, আমি বাড়ি ফিরবো। জেহের চিৎকার করে বলল, শুনতে পাওনি কি বলেছি? কোথাও যাবে না তুমি। এইটাই তোমার বাড়ি, আর আমি তোমার সব। ইনশিতা কানে হাত দিল আবার। এ কার কাছে বন্দী হলো সে? এখন বাড়তি কথা বললে শিওর তখনকার মতো মারতে চাইবে। এখন ঠান্ডা মাথায় ভাবতে হবে, কোনো রকমে একটা ফোন হাতে পেলেই হবে। ওদিকে রাফিদের কি অবস্থা কে জানে। এখন একটু পেট পুজো করা যাক আগে। পেটে বোধহয় ইঁদুর দৌড়াচ্ছে। আমার খুব খিদে পেয়েছে, কিছু খাবার আনবেন? জেহের তীক্ষ্ণ দৃষ্টি মেরে তাকালো, যার অর্থ, তোমাকে একবার বিশ্বাস করে খাবার আনতে গিয়েছিলাম, তখন তুমি কি করেছিলে মনে নেই? ইনশিতা বুঝলো সে দৃষ্টির মানে। তবে তার এখন প্রচুর খিদে পেয়েছে। সেই দুপুর থেকে কিছুই খায়নি, তাই মিনতির স্বরে বলল, প্লিজ কিছু খাবারের ব্যবস্থা করুন, আমি সত্যি বলছি, পালাবো না। জেহের ইনশিতাকে একবার দেখে পুরো রুমে চোখ বোলালো, বারান্দার দরজা বন্ধ করে দিল। তারপর রুমের বাহিরে গিয়ে আবারও কি মনে করে ফিরে এলো। ইনশিতাকে ধরে চেয়ারে বসিয়ে ইনশিতার ওড়নার টান দিয়ে খুলে দিল। চমকে উঠল ইনশিতা, বেশ রাগ হলো তার। কি করছেনটা কি? কোনো আওয়াজ হবে না। ওনা দিয়ে চেয়ারের সাথে হাত দুটো শক্ত করে বেঁধে দিল। ইনশিতার বিরক্তির মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সে তো বলছেই যাবে না, তাও এই সাইকোটা এমন করে কেন? জেহের কপালে কপাল ঠেকিয়ে হিসিয়ে বলল, এখন তুমি চাইলেও কোথাও যেতে পারবে না রোজ। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনার মতো সাইকোকে কিভাবে যে আপনার বউ সামলাবে ভাবতেই পারছি না। জেহের ধীর কণ্ঠে বলল, তুমি আছো তো, তুমি আমাকে সামলাবে। তুমি আমার বউ রোজ। কথাটি শুনে ইনশিতার রগে রগে শিহরণ বয়ে গেল। একে তো লোকটির নিঃশ্বাস তার মুখে পড়ছে, তার উপর এত সুন্দর কণ্ঠ। নিজেকে শক্ত রেখে হঠাৎ কপাল দিয়ে খুব জোরে জেহেরের কপালে বাড়ি মারল। এতে জেহের ব্যথা না পেলেও ইনশিতার কপালে জেহেরের শক্ত কপালের সাথে লেগে বেশ ব্যথা পেয়েছে। জেহের চোয়াল শক্ত রেখে বলল, আমার সঙ্গে লাগতে আসবে না। এরপর ভালো হবে না তা তুমি ইতিমধ্যেই টের পেয়েছো নিশ্চয়ই। সো তুমি যত শান্ত থাকবে ততই তোমার জন্য মঙ্গল। বলেই ধুপধাপ পা ফেলে দরজা আটকে চলে গেল। বেচারি ইনশিতা ভাবতে লাগলো কিভাবে এখান থেকে পালানো যায়। উফ, শালা সাইকোর বাচ্চা সাইকো। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে জিহাদ। পাশে চেয়ারে জেবা বসে আছে। নয়নিকাকে আগেই বাড়ি পাঠিয়ে দিয়েছে। জিহাদকে দেখে মনে হচ্ছে সে কোনো এক বিষয়ে গভীর চিন্তায় মগ্ন। ছোট ভাই, কি হয়েছে তোর? কি নিয়ে এত চিন্তা করছিস? ভাবনার সুতো ছিঁড়ে গেল জিহাদের। চোখ দুটো বন্ধ রেখে বড়সড় দীর্ঘশ্বাস ফেলল সে। শান্ত দৃষ্টিতে জেবার দিকে তাকালো। তোর কি মনে হয় জেবা? কিসের কথা বলছিস? ইশিতার কথা, ইনশিতার কথা। ভাইয়ের সাথে ইনশিতা ভালো থাকতে পারবে তো? অসম্ভব। জেহের ভাইয়ের সাথে থাকলে মেয়েটা নিশ্চিত দম বন্ধ হয়ে মারা যাবে। ভাই যেভাবে ইনসিকিওর ইনশিতাকে নিয়ে, সেভাবে ইনশিতার বেঁচে থাকাই অসম্ভব। আর ভাই যে জিনিসের প্রতি একবার নজর দেয় সেটা যে কোনো মূল্যে ছিনিয়ে নেয়। আর এ তো একটা জ্যান্ত মেয়ে মানুষ। স্বাধীনতা বলতে কিছুই থাকবে না ইনশিতার। জিহাদ নিজের মাথার চুল টেনে ধরল চিন্তায়। ইনশিতাকে ভাইয়ের হাত থেকে ছুড়াতে হবে। সেটাও কল্পনার বাইরে। একবার যখন ইনশিতাকে পালাতে সাহায্য করেছিলি, তখন মনে আছে কি করেছিল জেহের ভাই? এখন সেই একই কাজ আবার করলে শিওর রক্তারক্তি হয়ে যাবে। কিছু বলল না জিহাদ। ওটির থেকে ডক্টর বেরিয়ে আসলো। জেবা জিজ্ঞেস করলো, ছেলেটির এখন কি অবস্থা ডক্টর? কোনো সিরিয়াস কিছু হয়নি তো? নাও হি ইজ ফাইন, বাট রেস্টে থাকা দরকার। হাত, পিঠ, মাথায় বেশ খানিকটা আঘাত লেগেছে। ওষুধ নিলে আর রেস্টে নিলে ঠিক হয়ে যাবে। ওনাকে নিয়ে যেতে পারবেন। এক্সকিউজ মি। ডক্টর চলে গেলে জেবা বলে উঠল,
মোবাইলে তার বাবার নাম্বারে কল দিয়ে বলতেছি তারা আসছেন, চল ছেলেটার সাথে কথা বলি। জেবা গিয়ে রাফিদের কপালে হাত রাখলো। ছেলেটাকে এই প্রথম সে দেখেছে, আর দেখেই কেমন মায়া লেগে গেল। ছেলেটার এমন অবস্থা দেখে নিজেরই কেন যেন কান্না পেয়ে গেল। কপালে কারো স্পর্শ পেয়ে চোখ খুলল রাফিদ। দেখলো তখনকার সেই মেয়েটা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, আর তার পাশে একটা ছেলে দাঁড়ানো। মিনিট 15 পর একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা আসেন তাদের কাছে। মহিলাটি কেঁদে কেঁদে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে। কেঁদে কেঁদে জিজ্ঞেস করলো, রাফিদের কি হয়েছে? আমার ছেলেটা কোথায়? হিজ ওকে। ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমার গাড়ির সামনে পড়েছে, তাই হাসপাতালে নিয়ে আসলাম। মিথ্যে বলল জিহাদ, কারণ সে চায় না আসল ঘটনাটা শুনে তারা আরো প্যানিক হয়ে যাক। রাফিদ তার মাকে আশ্বস্ত করে বলল, আমি ঠিক আছি মা, একটু ব্যথা পেয়েছে খালি। রাফিদের বাবা ধমকে উঠলেন, হাত পায়ের অবস্থা দেখেছো, আবার বলছো ঠিক আছে? আর ইতু কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? সকলে চুপচাপ। কি বলবে এখন? বলবে ইনশিদাকে জেহের তুলে ধরে নিয়ে নিজের বন্দিনী করে রেখেছে? বললে কেলেঙ্কারি ঘটে যাবে। রাফিদ নিজেই বলল, ওর বাড়ি চলে গেছে ওর ফ্রেন্ডকে নিয়ে, ওকে নিয়ে ভাবতে হবে না, এখন চলো আমরা আমাদের বাড়ি চলে যাই। রাফিদ ভেবেছে কোনো রকমে বাবা মাকে বাড়ি পাঠিয়ে এক ফাঁকে এখানে চলে আসবে, তারপর ওই জেহেরকে দেখে নিবে। তার ভালোবাসার দিকে হাত বাড়ানোর ফল তো তাকে পেতেই হবে। জেহের সার্ফিং ট্রলি নিয়ে ভেতরে ঢুকলো। ইনশিতা পালানোর চিন্তায় বিভোর। তখন দরজা খোলার আওয়াজ পেয়ে সেদিকে তাকালো ইনশিতা। খাবার দেখে হা হয়ে গেল সে। এত এত খাবার, এগুলোর নাম কি? সে জীবনেও এমন নাম না জানা খাবার দেখেনি। কাছে আনতেই দেখলো বেশিরভাগই তরল স্যুপ। এত রাতে স্যুপ খাবে? তারপর এই পাশের প্লেটটায় লতা পাতার মতো, এগুলো কি? আবার টুকরো টুকরো কি একটা আছে। এগুলো কি এনেছেন? তোমার ডিনার। কেন, পছন্দ হয়নি? এগুলো মানুষে খায়? হ্যাঁ, এগুলো তো গরু ছাগলেও খায় না বোধ হয়। আমার জন্য ভাত আরুন, ডাল আর আলু ভর্তা দিয়ে। এসব হাবি চাবি খাওয়া চলবে না তোমার, যা এনেছি তা খাও। বললাম তো এসব আমি খেতে পারবো না, আমার পেট ভরবে না। আর হাজি বাজি এগুলো ভাত না। এসব ছাড়া তুমি আর কিছুই পাবে না, আর এগুলোই আমি খাই সবসময়, তাই তোমাকেও খেতে হবে। জাহেরের কথা শুনে বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল ইনশিতার। ভেঙচি কেটে বলল, ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম আপনি মানুষ না, আপনি তো পশু, আর পশুরা তো এগুলোই খায়। আর কি বলুন তো, আমি না আপনার মতো পশু না, তাই এসব পশুর খাবার আমার চলবে না। জেহের দপ করে জ্বলে উঠল। সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তের মতো চোখে চারপাশ লাল হয়ে গেছে। ইনশিতার গাল চেপে বলল, আমাকে ইনডাইরেক্টলি পশু বলা, তাই না? তাহলে এই পশুর পশুত্বটা তোমাকে দেখিয়ে দিই, কেমন হবে দেখালে? বলেই নিজের শার্টের বোতাম খোলা শুরু করলো। ইনশিতা ভয় পেয়ে চিৎকার করে বলল, না না না, আই এম সরি, আর কখনো বলবো না, প্লিজ, ভুল হয়ে গেছে আমার। এগুলো খাবো আমি, দিন দিন, তাড়াতাড়ি দিন। গোলাপি ঠোঁট বাঁকা করে হাসলো জেহের। ট্রলিটা ইনশিতার সামনে এনে সেও চেয়ারের পাশে সোফায় বসে পড়ল। আমার হাত খুলে দিন, আমি নিজেই খেতে পারবো। এখন থেকে আমার হাতে খাবে। আমার হাত আছে কি করতে? যতক্ষণ আছে ততক্ষণ আমি নিজ হাতেই খাবো। যদি হাতটাই না থাকে? জেহেরের এমন ধমকানিতে ঢুকিল ইনশিতা। থাক, খাইয়ে দিন। খাবারগুলো মুখে নিতেই মনে হলো বমি করে দিবে ইনশিতা। ছি, স্বাদটা কেমন যেন। খেতে খেতে ইনশিতা প্ল্যান করতে লাগলো। জেহের তো তাকে ভালোবাসে, এই ভালোবাসার সুযোগ নিয়ে সাইকোটার থেকে যদি ভালো খাবার পাওয়া যায়, এতে একটু অভিনয় করতে হলেও করবে সে। ইনশিতা দুঃখী দুঃখী মুখ করে জেহেরের দিকে তাকালো। কোমল কণ্ঠে বলল, আপনি আমাকে খুব ভালোবাসেন, তাই না? জীবনের থেকেও বেশি। আমার কষ্ট হলে আপনারও খুব কষ্ট হয়, তাই না? খুব। জেহের ইনশিতার খুব কাছে এসে উত্তর দিল। ইনশিতার মনে হলো জেহের গলে যাচ্ছে। জেহের কেমন জোরে জোরে শ্বাস ফেলছে। ব্যাস, আরেকটু গললেই চলবে। আবেগী কণ্ঠে বলল, তাহলে এই যে আমার হাত দুটো বেঁধে রেখেছেন, এতে তো আমার কষ্ট হচ্ছে। হাতে প্রচন্ড ব্যথা পাচ্ছি, এতে তো আপনার কষ্ট হচ্ছে না, আপনি তো উল্টো আনন্দ পাচ্ছেন। ইনশিতার কথা শুনে জেহের দ্রুত ইনশিতার হাতের বাঁধন খুলে দিল। হাতে অসংখ্য চুমু দিয়ে ইনশিতার মুখটা নিজের দুহাতে তুলে বলল, রোজ আমি একটু আনন্দ পাচ্ছিলাম না, আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু তুমি যদি আমার থেকে দূরে যাও, সেই ভয়ে আমি তোমাকে আটকে রাখি। তুমি দূরে সরে গেলে আমার খুব কষ্ট হয় রোজ।
ভেতরে ভেতরে প্রচন্ড বিরক্ত হলো ইনশিতা। এত আবেগ পায় কোথায় পাগলটা? জেহেরের ছোঁয়ায় যেন তার গায়ে আগুন লেগে গেল। তবুও নরম কণ্ঠে বলল, তাহলে এখন যে এসব ছাইপাশ খাওয়াচ্ছেন, এতে তো আমার আরও বেশি কষ্ট হচ্ছে। এসব খাওয়ার অভ্যাস নেই আমার, আর না কোনোদিন খেতে পারবো। আপনি যদি আমার কষ্টে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার পছন্দের খাবার এনে দিতেন। এতেই বোঝা যায় আপনি আমাকে একটুও ভালোবাসেন না। ভালো না বাসার কথা শুনে জেহের উতলা হয়ে পড়ল। সে তো তার রোজকে খুব ভালোবাসে, আর এই খাবারগুলো হেলদি বলেই খাওয়াচ্ছে। কিন্তু তার রোজ যে তার ভালোবাসা নিয়ে কথা বলবে সেটা কি সে জানতো? রোজের মুখ দোহাতে আরো শক্ত করে ধরল, কপালে আর গালে চুমু দিতে দিতে অস্থির হয়ে বলল, এগুলো হেলদি বলেই আমি তোমাকে খাওয়াচ্ছিলাম। এগুলো খেতে না চাইলে তুমি খেও না। আমি এক্ষুনি তোমার পছন্দের খাবার এনে দিচ্ছি শোনা, এক্ষুনি দিচ্ছি। কি খাবে বলো আমাকে, সব সব এনে দেবো আমি। আগে আমাকে সোনা রূপা ডাকা বন্ধ করুন। জেহের যেন কথাটা শুনতেই পেল না। সে তো চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে তার রোজের গাল, কপাল, চিবুক। অচেনা ছেলেটির এমন স্পর্শে ইনশিতা কেঁপে কেঁপে উঠছে, তবে সেটা রাগে আর বিরক্তিতে। কোনোদিন কোনো অচেনা ছেলে তাকে টোকা অবধি দেয়নি, আর এই ছেলে তো বেশি অ্যাডভান্স। অনেক কষ্টে বলল, ভাত নিয়ে আসুন। ভাতের সাথে যে কোনো তরকারি থাকলে নিয়ে আসুন। জেহের নির্বিকার। ইনশিতা জেহেরকে ঝাঁকুনি দিয়ে বলল। জেহের কিছুক্ষণ তাকিয়ে থাকলো ইনশিতার দিকে। জেহেরের চোখ দেখে দৃষ্টি নিচে নামিয়ে ফেলল ইনশিতা। কেমন যেন হঠাৎ জেহেরের চোখে চোখ মেলাতে পারছে না সে। কালচে নীল চোখের দৃষ্টিতে এক ধরনের উন্মাদনা দেখতে পাচ্ছে সে। বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না সেই দৃষ্টিতে, চোখ ঝলসে যায়। জেহের দরজা আটকে ইনশিতা খাবার আনতে চলে যায়। ইনশিতা জেহেরের মোবাইল খুঁজতে লাগলো। ইনশিতার মোবাইল আগে জেহের নিয়েছিল। সে দেখলো সোফার এক কোনায় জেহেরের মোবাইলটা পড়ে আছে। লক না থাকায় ইনশিতার উপকার হলো। সে দ্রুত বাবার নাম্বারে কল দিল। অনেকক্ষণ কল দেওয়ার পরও তার বাবা ধরছে না। আর একটু পর তো জেহেরও এসে পড়বে। উফ, আবারও কল দিল সে। কল কেটে যাবে তখন ইনশিতার বাবা ফোন ধরল। হ্যালো বাবা। ইনশিতার বাবা অবাক হয়ে বলল, কি রে মা, এটা কার নাম্বার? আর তোর নাম্বারে কল ঢুকছে না কেন? বাবা শোনো, আমি বিপদে পড়েছি। কি হয়েছে ইতু? একজন আমায় তার বাড়িতে তুলে নিয়ে এসছে। তাকে আমি ভালো করে অবধি চিনিও না। আর এই ছেলেটা পাগল, মাথার তার ছেঁড়া। তুমি তাড়াতাড়ি চলে এসো, পারলে পুলিশও নিয়ে এসো। কি, কোথায় তুই? জায়গাটা কোথায়? হ্যালো হ্যালো। আর কিছু বলতে নিবে সেই মুহূর্তে জেহেরের প্রবেশ। জেহেরকে দেখে ইনশিতা বলার আর কিছুই পেল না। রীতিমতো তার হাত পা কাঁপছে। জেহের ইনশিতার হাতে মোবাইল দেখে দ্রুত দৌড়ে এসে মোবাইলটা নিয়ে কেটে দিল। অগ্নির শর্মা চোখ নিয়ে ইনশিতার দিকে তাকালো। হুট করে ইনশিতার গলা চেপে ধরল। এত জোরে চেপে ধরেছে যে ইনশিতার মনে হচ্ছে সে আর নেই, সে মরেই গিয়েছে। দম আটকে যায় অবস্থা। তখন জেহেরের মা জেসমিন চৌধুরী আর জিহাদ এসে জেহেরকে ছাড়িয়ে নিল। আর একটু থাকলে ইনশিতার বোধহয় মারাই যেত। জেসমিন চৌধুরী বলল, কি করছিস জেহের? মেয়েটাকে মেরে ফেলবি নাকি? জেহের কিছুই বলছে না। ইনশিতার দিকে তাকিয়ে সাপের মতো ফুসফুস করে নিঃশ্বাস নিচ্ছে। তার মাথায় একটা কথাই ঘুরছে, তার রোজ তার কাছ থেকে দূরে যেতে চাইছে। জিহাদ ইনশিতাকে পানি খাওয়ালো। ইনশিতা এখনো গলা ধরে কাশছে। জেহের রাগান্বিত কণ্ঠে জেসমিন চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, সকালেই যেন আমি কাজীকে দেখতে পাই মিসেস চৌধুরী। কাজী ডাকার কথা শুনে সকলেই চমকে গেল। জিহাদ বলল, কাজী ডেকে কি করবে? জেহের বিরক্তি নিয়ে তাকালো। কাজী ডেকে কি করে? বিয়ে করে। কাল আমার আর রোজের বিয়ে হবে। ইনশিতা তখন পানি খাচ্ছিল। বিয়ের কথা শুনে বিষম খেল সে। জিহাদের চোখ মুখ শক্ত হয়ে গেল। জেহেরের সামনে গিয়ে বলল, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এভাবে একটা মেয়েকে আটকে জোর করে বিয়ে করে সুখে থাকতে পারবি তো? জেহের জিহাদের কলার টেনে ধরল। আই লাভ হার। আমার ভালোবাসাকে আমি বিয়ে করব, আর আমার সুখ নিয়ে তোর ভাবতে হবে না। জিহাদ নিজের রাগকে আর নিয়ন্ত্রণ করতে পারল না, চিৎকার করে বলল, তোর মতো পাগলের সাথে কেউ কখনোই সংসার করতে পারবে না। তুই একটা পাগল ছিলি, আছিস আর থাকবি। পাগল শব্দটি শুনে জেহেরের পায়ের রক্ত মাথায় চড়ে গেল। ঘাড় কাত করল সে, আর সেই চিরচেনা ভয়ঙ্কর বাঁকা হাসি দিল। এই আচরণের মানে ইনশিতা সহ সকলে বুঝলেও জিহাদ সেই ধ্যানে নেই। ইনশিতা জেসমিন চৌধুরী খুব ভালো করেই জানে জেহেরকে আটকাতে না পারলে ফর শিওর সে জিহাদকে মেরেই ফেলবে। কি করবে ভাবতে ভাবতে ইনশিতা জেহেরের সামনে গিয়ে দাঁড়ালো। কারণ সে বুঝে গেছে জেহেরকে বর্ষে আনার একমাত্র টোটকা হলো তার সাথে ভালোবাসার অভিনয় করা।
কারণ জেহের রোজ বলতে পাগল। জেহেরের সামনে গিয়ে জেহেরের হাত ধরল সে। জেহের এখনো রক্তিম চোখ নিয়ে তাকিয়ে আছে জিহাদের দিকে। ইনশিতা জেহেরের গালে হাত রাখলো। জেহের তাকালো ইনশিতার দিকে। জেহেরের চোখ দেখে ইনশিতার অন্তরাত্মা কেঁপে উঠল। দ্রুত দৃষ্টি নামিয়ে ফেলল সে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি মানে কালকে আপনার সাথেই আমার বিয়ে হবে। জেহের জিহাদের কলার ছেড়ে দিল। সে ভাবতেই পারেনি রোজ এত সহজে মেনে নিবে। ইনশিতার বাহু ধরে কাছে এনে বলল, সত্যি রোজ, তুমি সত্যি আমাকে বিয়ে করবে? বলো। সত্যি। জিহাদ পা দিয়ে ফ্লোরে জোরে বাড়ি দিল। ইনশিতার দিকে একবার রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে দ্রুত বেরিয়ে গেল সে। যাওয়ার সময় দরজাটা জোরে ধাক্কা মেরে গেল। জেহেরের সেদিকে খেয়াল নেই, সে আছে তার রোজকে নিয়ে। পাশে জেসমিন চৌধুরীর দিকে নজর যেতেই চিবিয়ে চিবিয়ে বলল, আপনাকে কি যাওয়ার জন্য ইনভিটেশন দিতে হবে? জেসমিন চৌধুরী দেরি না করে দ্রুত চলে গেল। জেহেরকে নিজের মায়ের সাথে এভাবে কথা বলায় চমকে গেল ইনশিতা। নিজের মায়ের সাথে এমন রুড বিহেভ কেউ করে? সে যাকে, জেহেরকে তো সে বলেই দিয়েছে বিয়ে করবে। এখন যদি সত্যি সত্যি কাজী ডেকে আনে, কি করবে সে? হে আল্লাহ, সহায় হও। কালকে যাতে অনেক বড় একটা মিরাকল ঘটে, প্লিজ। সকালে কাজে না আসলেও ইনশিতার বাবা ঠিকই হাজির হয়েছেন জেহেরের আলিশান বাড়িতে। সাথে অবশ্য এগাদা পুলিশ আনতে ভুলেননি। নিচে চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙে জেহেরের। সামনে তাকিয়ে দেখলো তার রোজ খাটে গুটিসুটি মেরে বসে আছে। বিরক্তিকর ভঙ্গিতে মুখ বানিয়ে বিড়বিড় করছে। নিশ্চয় জেহেরের 14 গোষ্ঠী উদ্ধার করছে। কাল রাতে ইনশিতা যতই জোর করেছিল অন্য রুমে ঘুমানোর, জেহের কিছুতেই রাজি হচ্ছিল না। শেষমেশ বলে কয়ে ইনশিতাকে খাটে শুয়ে জেহের সোফায় ঘুমিয়ে পড়ল। তবে সারা রাত্রিরে এক ফোঁটাও ঘুমোয়নি ইনশিতা। চোখ কান খোলা রেখেছে। পাগলটা কখন কি করে বসে তার ঠিক ঠিকানা আছে নাকি? জেহেরের চোখে চোখ পড়তেই ভেঙচি কাটল ইনশিতা। বিনিময়ে মিষ্টি হাসল জেহের। এই হাসিটাই যেন ইনশিতার পাহাড় সমান বিরক্তিকে মুহূর্তেই মাটিতে তলিয়ে দিল। এত সুন্দর হাসি ছেলেদের। জেহের মিষ্টি হাসি বজায় রেখে ঘুম জড়ানো কণ্ঠে বলল, গুড মর্নিং মাই ব্ল্যাক কুইন। ইনশিতা এক মুহূর্তের জন্য হার্টবিট মিস হলো। মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। তার মনে হলো পৃথিবীতে ছেলেদের ঘুম জড়ানো কণ্ঠের চেয়ে মাদকতাময় কণ্ঠ আর ঘুম ঘুম চোখের মিষ্টি হাসির চেয়ে বোধ হয় সুন্দর দৃশ্য আর কোনোটাই হয় না। নিচে চেঁচামেচি ক্রমশ বেড়েই যাচ্ছে। সেখানে ইনশিতা নিজের বাবার কণ্ঠস্বর পেয়ে চমকে উঠল। বাবা এসছে, এবার সে নিশ্চয়ই ছাড়া পাবে জেহের থেকে। ইনশিতার বাবা জেহেরের বাবা মায়ের সাথে চেঁচামেচি করছিল। তার কারণটা হলো জেসমিন চৌধুরী চাচ্ছেন ইনশিতাকে জেহেরের বউ করতে, কারণ তিনি ইনশিতার মাঝে জেহেরের খুশি খুঁজে পেয়েছেন। আর ইনশিতায় পারবে জেহেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে, এটা তার ধারণা। কিন্তু ইনশিতার বাবা কিছুতেই তা চান না। ইতিমধ্যে জেহেরের সম্পর্কে অবগত তিনি। আর কোনো বাবাই চাইবে না তার মেয়েকে কোনো পাগলের হাতে বিয়ে দিতে। তখন জেহের আর ইনশিতা নেমে আসে। ইনশিতার চোখে গভীর সমুদ্রের ঢেউয়ের মতো পানি টলমল করছে। ছুঁয়ে দিলেই বোধ হয় কপল বেয়ে গড়িয়ে পড়বে ঈষৎ নোনা জল। ছুটে যেতে চাইল ইনশিতা, কিন্তু পারল না, কারণ তার কোমল হাত আবদ্ধ হয়ে আছে শক্ত হাতের মুঠোয়। জেহের ইনশিতার কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল, বেশি চালাকি করবে না রোজ। কোনো রকম কোনো উল্টাপাল্টা কাজ করলে তোমার কিছু হবে না, তবে তোমার পরিবারের টিকিট আরও দেখা পাবে না জীবনে। তোমার প্রিয় বাবার মরা মুখটা দেখতে নিশ্চয়ই ভালো লাগবে না তোমার? জেহেরের ঠোঁট ইনশিতার কান স্পর্শ করতে কেঁপে উঠল ইনশিতা। ফিসফিস করা শব্দগুলো কর্ণকুহরের ভেতর দিয়ে গিয়ে হৃদয়ে ধাক্কা দিচ্ছে। শেষ কথাটা শুনতেই ভয় পেয়ে গেল ইনশিতা। জেহের যা বলে তা করেই ছাড়ে। যেখানে নিজের বাবা মাকে ছাড় দেয় না, সেখানে ইনশিতার বাবাই বা আর কি। ইনশিতাকে দেখে ইনশিতার বাবা এগিয়ে আসলো। ইনশিতার বাবার চোখে মুখে ক্লান্তির ছাপ। মেয়েকে দেখা মাত্রই সেই ক্লান্তি কর্পূরের মতো উবে গেল। তিনি গিয়ে ইনশিতাকে বুকে টেনে নিলেন। আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, জেহের ইনশিতার হাত ছেড়ে সিঁড়ির সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। মুখের ভাবভঙ্গি স্বাভাবিক। তারপর হুট করে নিজে গিয়ে ইনশিতার বাবাকে জড়িয়ে ধরল। সালাম দিয়ে বলল, আসতে কোনো অসুবিধা হয়নি তো শ্বশুরমশাই? জেহেরের এমন স্বাভাবিক আচরণে সকলে অবাক হলো বেশ। ইনশিতার বাবাও বাদ যায়নি। তিনি জেহেরের ব্যাপারে যেমনটা শুনেছিলেন, জেহেরের এমন ব্যবহারের পর সবটাই মিথ্যে মনে হতে লাগলো। কে বলবে জেহের উগ্র মেজাজি? তবুও নিজের মেয়েকে তুলে আনায় প্রচুর রেগে গিয়েছিলেন তিনি। তুমি আমার মেয়েকে কেন তুলে এনেছো? আমি আপনার মেয়েকে ভালোবাসি, বিয়েও করতে চলেছি। এতে আপনার মেয়ের সম্পূর্ণ মত আছে, জিজ্ঞাসা করে দেখতে পারেন। ইনশিতার বাবা ইনশিতার দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, কি বলছে এসব?
তুই রাজি হয়েছিস বিয়ে করতে? ইনশিতা কি বলবে ভেবে পাচ্ছে না। সে প্রথমে ভেবেছিল বাবাকে বলে দিবে যে বিয়েতে রাজি হওয়াটা ভনিতা ছিল মাত্র, কিন্তু জেহের যখন ওকে হুমকি দিল তখন আর সত্যিটা বলার উপায় নেই। কি হলো বল? ইতস্তত করে বলেই ফেলল ইনশিতা।